শান্ত ভাই, না হওয়ার কি আশঙ্কা আছে আমি জানি না। সবাই যেখানে বলছে যে হ্যাঁ ভোটের জন্য, এবং যে রাজনৈতিক দলগুলো আছে সবাই হ্যাঁ পক্ষেই বলছেন। আরেকটি বিষয় যেটি, আওয়ামী লীগের সমর্থকদের ভোটার কেন দরকার আসলে, মানে তাদের ভোট ছাড়া কি আসলে ওকে, দুইটা ইস্যু। একটা হচ্ছে হ্যাঁ গণভোট নিয়ে, গণভোটে হ্যাঁ বিজয়ী হবে এটা আমার ধারণা, এবং আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি হ্যাঁ বিজয়ী হলে কারো কোনো লস নাই। বিএনপি যে আশঙ্কাটা করে যে তাদের যেখানে নোট অফ ডিসেন্ট আসছে সেটা নিয়ে তারা প্রশ্নের মধ্যে পড়তে পারে, কিন্তু সেই সমস্যাটাও আমি দেখি না, কারণ গণভোটের যে 4টা ক্লোজ আছে তার মধ্যে ঘ নাম্বারে ক্লোজে কিন্তু বলে দিয়েছে যে গণভোট জয়যুক্ত হলে যে বিষয়ে সবাই একমত হয়েছে সেটা অবশ্যই আইন পাশ করতে হবে। যে বিষয়ে দ্বিমত ছিল সেই ক্ষেত্রে যেই দল নির্বাচিত হবে সেই নির্বাচিত বা যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে তারা এই নোট অফ ডিসেন্ট যেগুলো ছিল সেগুলোর ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবে। সুতরাং বিএনপি ঘ ক্লোজের বলে যদি হ্যাঁ জয়যুক্ত হওয়ার পরেও তাদের যেখানে নোট অফ ডিসেন্ট ছিল সেগুলো আইনে পরিণত না করবার ব্যাপারে অধিকার সংরক্ষণ করে, সেই হিসেবে বিএনপির না হ্যার বিপক্ষে থাকার আমি কোনো কারণ দেখি না। কিন্তু বিএনপি দলগতভাবে খুব জোরালোভাবে হ্যাঁ না ভোটের প্রচারণায় যাচ্ছে না, এটা তাদের দলীয় কৌশল যে তারা প্রতীকে প্রচারণাটায় বেশি মনোযোগ দিচ্ছে। বিচ্ছিন্নভাবে বিএনপির কোনো কর্মী বলছে তারা একটা দোদুল্যমান অবস্থায় আছে, তারা এখনও ক্লিয়ার বার্তাটা তাদের কাছে নাই যে তারা নাতে যাবে না হ্যাঁতে যাবে। কেউ কেউ বলছে না না হ্যাঁ ভোট দিলে গণভোটে বিসমিল্লাহ থাকবে না, আমি দিব না। আবার কোনো প্রার্থী, আমি ইশরাকেরই সেদিন একটা বক্তব্যে দেখলাম, সে বলছে হ্যাঁ পক্ষে আমরা এবং হ্যাঁতে ভোট দেবেন। এখন এটা আছে, কিন্তু আমি আবার রাজ্জাকি ভাইয়ের ওই কথার সঙ্গে একমত না যে যদি হ্যাঁ জয়যুক্ত না হয় তাহলে রাজনৈতিক দলগুলো প্রতারক হবে, কারণ তার ঐকমত্য কমিশনে রিপ্রেজেন্ট করেছে দলকে। ঐকমত্য কমিশনে রিপ্রেজেন্ট করলেও সেখানে যে সবাই যে হ্যাঁ বলেছে শুধু হ্যাঁটুকু নিয়ে যদি গণভোট হতো তাহলে এই কথা প্রযোজ্য হতো। যেহেতু হ্যার বাইরে নোট অফ ডিসেন্টগুলোকেও ইচ্ছার বিরুদ্ধে এখানে ইনক্লুডেড করা হয়েছে, সুতরাং না পড়ুক হ্যাঁ পড়ুক তাতে কোনো দল প্রতারক হয় না। 1 2 হলো বিএনপি এখনও স্ট্যান্ড করে তাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে 31 দফা। জনগণের কাছে স্পষ্ট বার্তা যে বিএনপিকে যদি মানুষ ভোট দেয় তাহলে ক্ষমতায় গিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে তাদের প্রথম দায়িত্ব হচ্ছে রাষ্ট্র মেরামতের যে 31 দফা দিয়েছে সেটাকে বাস্তবায়ন করা। সেটার পরের ধাপে 31 দফায় নাই কিন্তু ঐকমত্য কমিশনে তারা হ্যাঁ বলেছে সেটা বাস্তবায়ন করা। তারপরের ধাপে চিন্তা করবে অন্য কোনটা বাস্তবায়ন করবে কি করবে না। তো স্পষ্ট বক্তব্য, সেখানে প্রতারক হওয়ার কি আছে? বরং যারা নিজেদের অবস্থানে স্পষ্ট করছে না তারা প্রতারক হতে পারে। সুতরাং আমি বিএনপির এই অবস্থানটা জানি বলে আমি বললাম, এইখানে হ্যাঁ জয়যুক্ত না হলেই যে বিরাট কোনো ক্ষতি হয়ে যাবে এমন না। মানুষ যদি 31 দফার উপর ভরসা রাখে যে রাষ্ট্র মেরামতের যে 31 দফা আছে, আমি বিশ্বাস করি ওই 31 দফার মধ্যে অর্ধেক দফাও যদি বিএনপি বাস্তবায়ন করে দেশ পাল্টে যাবে। প্রশ্ন হচ্ছে কারো এই কথাটা আসে যে বিএনপি ক্ষমতায় গিয়ে এটা বাস্তবায়ন করবে কিনা। আপনি সেই প্রশ্ন করতে পারেন, সেই জন্য বিএনপিকে ক্ষমতায় আসলে প্রেসারে রাখতে পারেন, তাদের বাধ্য করতে পারেন। 31 দফার মেরামতের পরে বাংলাদেশে আসলে গণতন্ত্র রক্ষা, মানবাধিকার রক্ষা, বাকস্বাধীনতা রক্ষা, দেশের মানুষের অধিকার রক্ষা, দেশের উন্নয়ন, দেশকে ইউনিফাইড জাতি করায় আমি কোনো সমস্যাই দেখি না। সুতরাং এই যে সংস্কারের নামে যে দুয়েটা তোলা হয়েছে এটা বাহুল্য আমার কাছে মনে হয়েছে। নৌকার ভোট কেন দরকার? নৌকার ভোট দরকার এই জন্য, নৌকার ভোট দরকার সেটার আগে বলি, আমি আমার শুরুর বক্তব্য বলেছি যে আওয়ামী লীগের যে পরিমাণ সমর্থক এদেশে ছিল বা আছে তাদেরকে আপনি যে কোনো প্রক্রিয়ায় ধরেন না কেন একটা বিভাজিত আকারে রেখে দিয়া আপনি ঐক্যবদ্ধ জাতি হিসেবে এগোতে পারবেন না। তাদের মধ্যে যারা অপরাধ করেছে তাদের যেমন বিচারের আওতায় আনতেই হবে, তাদের বিচার করতেই হবে, কিন্তু শুধুই সমর্থক বা কর্মী থাকার অপরাধে তাদেরকে আপনি তো মূল ফ্লোর বাইরে ফেলে দিয়ে
কয়েক কোটি মানুষকে এভাবে বাইরে ফেলে রেখে একটা জাতি আগাতে পারে না, যেটা 72 সনে শেখ মুজিব উপলব্ধি করেছিল, যেটা 76-77 কাছে সালে জিয়াউর রহমান এসে উপলব্ধি করেছিল। জিয়াউর রহমান উপলব্ধি করেছিল বলেই মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি হওয়ার পরে নিজে মুক্তিযুদ্ধ হয়েও জামায়াতকে রাজনীতি করার অনুমতি তাহলে এই দিয়েছিল। বিভাজনটা কেন আজকে এত বছর পরেও যে এই বিষয় নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ নিয়ে এটি কথা চলছে রাজনৈতিক দল, এটি কি শুধু বলার জন্যই বলে? না, বলার জন্য বলা না। আমি তাকে রাজনীতি করবার সুযোগ দিয়েছি মানে এই না যে সে এখনো 14 ডিসেম্বর আসলে বলবে যে বুদ্ধিজীবী হত্যা করেছে ভারত, পাকিস্তান করে নাই, রাজাকাররা করে নাই, আল বদর আল শামসরা করে নাই। আমি তো এ কথা মানতে রাজি না। আমি তাকে ক্ষমা করে দিয়েছি বা তাকে নির্বাচনে আসার সুযোগ দিয়েছি, তার মানে এই নয় যে তারা মুক্তিযুদ্ধের সময় যে অপরাধ করেছে সেই জন্য ক্ষমা চাইবে না জাতির কাছে। তারা শুধু দায় সারাবারে যদি করে থাকি, যদি মনে কষ্ট দিয়ে থাকি। সম্প্রতি আবার বলেছেন যে হাজারবার সম্মান করি মুক্তিযোদ্ধাকে, জামায়াত আমির সম্প্রতি আবারও বলেছেন। দেখেন ক্ষমতায় আসলে কি করে, মাইনকা চিপায় পড়লে অনেকে সম্মান করে। যদি এতই সম্মান থাকে তাহলে নিঃশর্তভাবে বলুক যে 1971 সনে এই যে বাংলাদেশে গণহত্যা হয়েছে, এই যে এত মানুষ খুন হয়েছে, এত ধর্ষণ হয়েছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হলেও জামায়াত ইসলাম, মুসলিম লীগ যেসব দল দায়ী তার মধ্যে জামায়াত ইসলাম একটা, আমরা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করি। এবং এত বছর পরে হলেও বিশ্বের বিভিন্ন দেশে নজির আছে, নির্মোহভাবে ন্যায়সঙ্গত তদন্তে যদি আমাদের দলের কোনো নেতাকর্মী দোষী হয়ে থাকে তার শাস্তি আরোপ করা হলে জামায়াত ইসলাম তার বিরোধিতা করবে না। পারবে বলতে ওই সাহসটা দেখায় না, আর চালাকি করে যদি করে থাকি। মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান আছে। আর এখানে আপনি যেভাবেই দেখেন, যাই দেখেন, ধর্মের অপব্যবহার যেভাবে নেক, যেই করুক, আমি এটা পছন্দ করি না, আমি তার সমালোচনা করব। আমার মুক্তিযুদ্ধ এবং 24-এর গণ অভ্যুত্থান এই দুইটার পক্ষে আমি সব সময়, এবং এই দুইটার বিরুদ্ধে কেউ অবস্থান নিয়ে সেটাকে ছোট করবে, রাজনৈতিক প্রয়োজনে এটা আদর্শগতভাবে অনেক সময় মেনে নেওয়া কঠিন, তারপরও জোট হয়। এই জামায়াত ইসলামকে আওয়ামী লীগ নিয়েছে, এই জামায়াত ইসলামকে বিএনপি নিয়েছে, এই জামায়াত ইসলামকে জাতীয় পার্টি নিয়েছে, একটা পুতুল নাচের মতো হয়েছে। আর জামায়াতও ব্যবহৃত হয়েছে সবার দ্বারা। একবার বলে নারী নেতৃত্ব হারাম, আবার নারীর পেছনে গিয়ে রাজনীতি করেছে। একবার বলে নারীকে আমরা সব অধিকার দিব, আবার সারা দেশে একজন নারী প্রতিনিধিকে তারা ক্যান্ডিডেট করতে পারে না, তাদের কারণে এনসিপিও নারী প্রতিনিধি দিতে পারলো না। সুতরাং এগুলি হচ্ছে মোনাফিকি আচরণ।